এটাকে মানে ফেস করার জন্য, এটাকে ট্যাকেল দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফয়েজ আহমেদ, আইন শৃঙ্খলা রক্ষায় আসলে সরকার কি ধরনের কাজ করছে সেটি কি খুব একটা দৃশ্যমান হচ্ছে? কারণ আজকের রাত 10টার খবরের শিরোনামগুলো যদি একটু আপনাকে বলি। আবারও পুরান ঢাকায় প্রকাশ্যে খুন, মামলার হাজিরা দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী মামুন। এবার মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে বিএনপি কর্মীর প্রাণহানি, ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। রাজধানীর কয়েক স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ এবং 13 নভেম্বর আওয়ামী লীগের নাশকতা সংখ্যা। এটি আমাদের প্রথম 3টি হেডলাইন আজকের খবরের। প্রথম কথা হচ্ছে আপনার হেডলাইন বা আপনার রানডাউন যেভাবে তৈরি হয়, নিউজ এডিটর যেভাবে করেন, একটা খবরের সঙ্গে যখন সম্পৃক্ত আরেকটা খবর থাকে সেটাকে পাশাপাশি রাখার চেষ্টা করেন, সেটা তো আছেই। সুতরাং যখন আপনি কোনো এক ধরনের নাশকতার ব্যাপার থাকবে, অপরাধ সংগঠিত হবে, সে একসাথে নিয়ে আসবে, সে কারণে একসাথে থাকবেই, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই এবং ঘটনাগুলি নিয়েও কোনো আপত্তি নেই যে এই ঘটনাগুলি ঘটেছে, সেটা আসবেই। আমরা তো অন্তত একটা থ্রেটের মধ্যে এই মুহূর্তে থ্রেট দিয়ে তারা বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে সেটা দেখছি। আবার কিছু কিছু ঘটনা তো নানান সময় ঘটছে। এর মধ্য দিয়ে আপনি পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে মূল্যায়ন করতে পারবেন না। আপনি ধরুন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের দ্বারাও তো কোনো ঘটনা, নাশকতা সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, সেটা তো ট্যাকেল দেওয়া যাচ্ছে তাদেরকে ধরার মধ্য দিয়ে। আবার যাদেরকে ধরা যাচ্ছে না তারাই তো ঘটনা ঘটাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যেমন আপনি চার্চের সামনে, স্কুলে যে বোমা হামলার ঘটনা ঘটেছে, আরো খারাপ কিছু হতে পারতো, সেটা ডেফিনেটলি হতে তো পারতই। আপনি সেক্ষেত্রে যদি আপনার যাদেরকে ধরছে এদের ধরার মধ্য দিয়ে তো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার সম্ভব হচ্ছে। আমি এখানে আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছিল আওয়ামী লীগের রেজিমে, সে সময়ও প্রত্যেকটি রায়কে সামনে রেখে সরকার নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। তারপরেও নানান ঘটনা কিন্তু ঘটেছে। আপনি দেখুন তাহলে সেই সময়ে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনী এখনকার মতো দুর্বল ছিল না। সে সময়ও মানে হুট করে একটা জায়গায় এসে একটা ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে চলে যাওয়া, এটা হচ্ছে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা। সো এই চেষ্টাগুলি হুট করে আসলে সামাল দেওয়া যায় না। হুট করে তো ওখানে গিয়ে মানে পুলিশ তো আগে থেকেই জানছে না যে একটা মোটরসাইকেল কারণ বাজার থেকে এসে বাংলা মোটর একটা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যাবে। যতটুকু চেষ্টা করা হচ্ছে যে আপনি সংগঠিত বড় কোনো হামলা যেন তারা করতে না পারে, তাদের সেই শক্তির জায়গাটা নষ্ট করে দেওয়া, সেটা আশা করি সম্ভব হয়েছে। 13 তারিখ নিয়ে সেই বিবেচনায় কোনো আশঙ্কার জায়গা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শকদের জানিয়ে রাখি যে জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, তিনি আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেতে চাই। এবার আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, অন্য প্রসঙ্গে যেতে চাই। এবার 3 নভেম্বর উপদেষ্টা পরিষদের যে বৈঠক হলো, এরপর সরকার 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছার। 5 নভেম্বর আমরা দেখলাম যে জামায়াত 2 সদস্যের একটি কমিটি করে বিএনপিকে আলোচনার আহ্বান জানালো, বিএনপি সেটিতে সাড়া দেয়নি। এরপর গণতন্ত্র মঞ্চ, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ মিলে একটা আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে আমরা শুনেছি। সেটিও সফল হয়নি, কিন্তু সেই উদ্যোগের সাথে তো আপনি ছিলেন। একটু যদি আমাদেরকে বলেন যে কেন সেই আলোচনার উদ্যোগ সফল হলো না? এইটা ওই রকম করে একটা উদ্যোগ বললে পুরোটা বলা হয় না। আমরা আগে থেকেই তো অনুভব করছিলাম যে রাজনৈতিক দলগুলোই যত বেশি সম্ভব ঐক্যবদ্ধ থাকা উচিত। এই জন্যে যখন আপনার সই করা হয়নি শরৎ, তার আগেও আমরা অন্যান্য দলের সাথে কথাবার্তা বলেছিলাম। এইবারও আমরা এরকম মনে করলাম, যেহেতু এর মধ্যে আমরা এই 3টা দলের সাথে, মানে এই এনসিপি, এবি পার্টি এবং নূরের গণপরিষদ, এদের সাথে আগে আমরা 2বার বসেছিলাম। এই বসাটা কোনো এজেন্ডাভুক্ত ছিল না। আমরা মাঝে মাঝে এরকম বলি যে আমাদের গণতন্ত্র মঞ্চ যেমন আমরা চলতে চলতে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা শুরুই করেছিলাম এরকম করে যে আমরা একদম তত্ত্ব সব মিলিয়ে তারপরে রওনা হবে, এরকম দরকার নেই। অনেকগুলো আছে একেবারেই কমন, যেখানে আমরা খুব সহজে ঐক্যবদ্ধ হতে পারি। তো এগুলো নিয়ে চলতে থাকি। তখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, ও যে একে জেলের মধ্যে নির্যাতন করে হত্যা করে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা হাঁটতে শুরু করেছি। চলতে চলতে পরে তো গণতন্ত্র মোর্চা হলো। এইখানে আমরা এরকম মনে করছি অনেকগুলো বিষয় এক থাকতে পারি। তার মধ্যে বিশেষ করে এই পরিবর্তনের পরে আগামী নির্বাচনটা আমরা কমনলি, স্কোয়ারলি ফেস করতে পারি কিনা, এটা কথাবার্তা বলবো। সেইভাবেই কথাটা হয়েছে। ফলে ধরেন একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে যে এইটা নিয়ে আমরা বসছি, এরকম না। সর্বশেষ বছরটা এরকম হয়েছিল যে সেইখানে আমরা সরকারের এই অ্যাপ্রোচের প্রেক্ষিতে আমাদের কোনো করার আছে কিনা এটা আলোচনা করেছিলাম। সবার মত একরকম হয়নি। কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে ধরেন একটা দলের মধ্যেই 2-3 রকম ওপিনিয়ন পাওয়া গেছে। ফলে ওখানে তো আলোচনা এগুলো যায় না। ওই আইডিয়া আমরা বাদ দিয়েছি। আমরা জানি যে
জামাত ইসলাম যেটা আহ্বান করেছিল, আমি জামাত ইসলামকেও জিজ্ঞেস করেছিলাম, বিএনপিকেও জিজ্ঞেস করেছি, ওরা কেউ ডাইরেক্টলি নেগেটিভ বলেনি। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আচ্ছা ঠিক আছে আমরা পরে বলবো, বসবো বা কীভাবে বসবো কী করব ওরকম করে ছেড়ে দিয়েছেন। তবে টোন থেকে বোঝা গেছে যে তারা তাদের সঙ্গে বসতে এখন আগ্রহী নন। আর আমাদের নিজেদের কাছে যেটা বেশি মনেছে সেটা আমি মনে করি বলা উচিত, তা হলো যে এই সমস্যাটা সরকারের অ্যাকশনের কারণে তৈরি। কিভাবে সেটি? সরকার হুট করে যেরকম যেটা অ্যাগ্রির কথা হয়ে গেল সেটা বাদ দিয়ে দিল, লাইক ডিসেনশন। দেখেন আমরা গণতন্ত্র মঞ্চ যে 6টা দল করি, আমাদের সবার ওপিনিয়ন ছিল যে এই রকম এতগুলো ডিসেনশন নিয়ে একটা গণভোট হয় না, কারণ ওপিনিয়ন দেওয়ারই সুযোগ থাকে না। হাঁ বা না মার্কে যদি 4-5 রকম ওপিনিয়ন হয়, 4-5 রকম প্রশ্ন হয়, তখন সেটা মিলবে কীরকম করে। কিন্তু তারপরেও বিএনপির পক্ষ থেকে প্রস্তাবটা করেছিল এগুলোকে আমরা একটা প্যাকেজ করি, প্যাকেজ লাইক প্যাকেট, এটার মধ্যে বদ্ধ থাকলো। আমরা কমনলি দিয়ে দিলাম যে আপনারা সমর্থন করেন কিনা জুলাই সনদ, সবাই ইয়েস নো বলবে। পরে আমরা খুলবো তো নিশ্চয়ই সংসদ বসলে, তখন দেখলাম এর মধ্যে তো এরকম সমস্যা আছে, আবার দরকার হলে 1-2 গণভোট করতে পারি। এবং অলমোস্ট ধরেন হোল হাউসের স্পিরিটটা ছিল যে আমরা এটা মেনে নিলাম, সেটা আপনি বদলে দিলেন। এবং তার চেয়ে বড় কথা ডিসেনশনটা বাদ দিলেন। আমরা কিন্তু ডিসেনশনের বিপক্ষে। কেন? আমরা মনে করি যে মূল স্পিরিটটা ছিল লড়াইটা যে করেছি সেটা রিটার্ন অফ ফ্যাসিজম যাতে ইম্পসিবল করা যায়, তার জন্য লিগ্যাল কাভারেজ কীভাবে করা যায় সেগুলো করব। সেই ধরনের প্রস্তাবনা ছিল অনেকগুলো, যেগুলো তারা রাজি হয়নি। আমরা তাদেরকে পার্সিউ করানোর চেষ্টা করেছি, বলেছি যে আপনারা আইদার ডিফারেন্স কমান। রাজি হয়নি? বিএনপি, জামায়াত? হ্যাঁ, তারাই তো এই ব্যাপারে ডিসেনশন দিয়েছে। অন্যান্য ডিসেনশন যাই থাক না কেন, এগুলোই মূল হয়েছে যেগুলো গণতন্ত্রের উত্তরণের জন্য সমস্যা তৈরি করতে পারে। তো তাদেরকে আমরা এটা পার্সিউ করতে গেছি, তখন তারা রাজি হয়নি এবং এই ব্যাপারটা চলেছে। ফলে ওরা কিন্তু এক্সপ্লেন করেছে ডিসেনশন মানে এরকম নয় যে আমরা 10 জন মিলে বসেছি আলোচনা করছি, 8 জনে একটা মত আছে আর আমরা 2 জন মত ভিন্ন দিয়ে যাত্রাটা বন্ধ করে দিচ্ছি, তা না। ঠিক আছে আপনারা এগোন, আমি ডিসেনশন করে ডিসেন্ট দিয়ে আমি বলছি আপনারা এগোন, কিন্তু ওরা তা বলছে না। আমরা ডিসেন্ট দিলাম, যখন পার্লামেন্ট বসবে তখন আমরা আমাদের এই ওপিনিয়ন নিয়ে ইলেকশনের সময় পাবলিকের কাছে যাব এবং সংসদের মধ্যেও আমরা দেখব হুইজ মেজরিটি, সেখানে মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আমরা আপনাদের প্রস্তাবই মানব তার কথা নয়, যদি আমাদের পক্ষে জনরায় হয় তাহলে আপনারাও আমাদের মানবেন। তার মানে এটা ভিন্ন মত। ডিসেনশন যে অর্থে বলে সেটা বলে না। এইটা নিয়েও কিন্তু তখন আপনি ওই কমিশন বলেন বা সরকার বলেন, তারা একমত হয়েছেন বা আমাদেরকে বলেছেন। যেমন আমি নিজে এটা বলেছিলাম এরকম করে একটা ভোট হতে পারে না, তারপর এটা হলো। এখন তারা বদলে দেবেন কেন? এটা যে ওরা বলেছে ওয়াদার বরখেলাপ করা কিংবা মানে যেটা প্রদত্ত ওয়াদার সাথে মানে উল্টোটা করা, এগুলো আমি মনে করি যে কারেক্ট কথা বলেছে। তাছাড়া কিছু কিছু জিনিস নতুন নতুন যোগ করেছে। যেদিন সনদ পড়া হয় সেদিন ওই যে আর্টিকেল 5 যেটা চেঞ্জ করে দিল, তার সাথে সাথে যিনি পরিচালনা করছে তিনি বললেন যে আমরা এটা আজকে পড়ছি কিন্তু 31 তারিখ পর্যন্ত আমাদের মেয়াদ আছে, এর মধ্যে এটা আমরা আরও সংবর্ধিত করতে পারি, আরও পরিবর্জন করতে পারি, আরও অ্যামেন্ডমেন্ট এটার মধ্যে আনতে পারি। হাউ কাম? আপনি একটা ডকুমেন্ট সই করেছেন, পারেন না তো, দলিল হয়ে গেলে পারেন না, যেহেতু আমরা সই করছি। কিন্তু এরকম বললেন। এই সব কিছু মিলে আমি মনে করি গভর্নমেন্ট এত কাঁচাভাবে হ্যান্ডেল করেছে পুরো বিষয়টা যে যার জন্যে এই সমস্ত ডিফারেন্সগুলো আবার সারফেসড হয়েছে। এইটা তারা চাপা দিয়ে কাজটা করতে পারতেন। আমাদের ভাবা দরকার সবচেয়ে বড় এখন সংস্কারের জন্য দরকার একটা কোয়ালিটিফুল অ্যাকসেপ্টেবল টু অল ইলেকশন, সেটা যাতে হতে পারে। কিন্তু তারা সেইটাই আউলে দিয়েছেন একভাবে এবং তার জন্য আটকে গেল। এখন ধরেন বিএনপি আর জামাত বসলো, বিএনপি কী বললো আমাদের যে ডিসেন্ট সেটা কেন বাদ হলো সেটা দেন। জামাত বলতে পারবে নাকি যে না আমরা ডিসেন্ট অ্যাকসেপ্ট করছি? তাদের তো সে রাইটটাই। বা আমরা কি বলতে পারবো? গভর্নমেন্টকে বলতে হবে যে তারা কীভাবে দেবে। ইলেকশন কী বলে কমিশনকে বলতে হবে, সংস্কার কমিশন বা ঐক্যবদ্ধ কমিশন। তারা বসবে না, হাতটা ধুয়ে বললো যে 7 দিনের মধ্যে তোমরা সবাই করে ফেলো। মানে দিজ আর 2 months। এইটা একেবারে নভিস তো বটেই, তার সাথে সাথে আমি বলবো যে এক ধরনের উদাসীনতা অবহেলার মতো কাজ হয়েছে, যে কারণে এইটা যে মিশবে না মিলবে না এ তো বোঝাই কথা যে একসাথে বসতে পারবে না। আমরা চেষ্টা করেছিলাম, আমরা দেখি যে এটা হবার না, কারণ আমাদের হাতে তো নেই, কেউ করতে পারবে না এটা। জি জনাব মাসুদ কামাল, সরকারের কি আসলেই কিছু করার ছিল? এই যে বিএনপি জামায়াতের যে এক ধরনের উল্টো অবস্থান ছিল পুরোটা সময়, সরকারের কারণেই কি এটি শেষ পর্যন্ত আর একটা যেটি
মান্না ভাইয়ের কথায় মনে হচ্ছিল যে একটা সলিউশনের দিকে আমরা যাচ্ছি, তারপর সেখান থেকে আবার হঠাৎ করেই তাদের কাঁচা হ্যান্ডলিং এর কারণে এই জিনিসটা সমাধান হলো না। আসলে আপনারও কি সেরকম মনে হয় কিনা? আমার তাই মনে হয়। মান্না ভাই যে কথাটা বললেন, এই কথাটা থেকে আপনি কোন পয়েন্ট, উনি তো একদম ভেতরে ছিলেন, আপনি বলেন কোন পয়েন্টটাকে আপনি অস্বীকার করবেন? এই ঝামেলাটা কে পাকাইছে? গভর্নমেন্ট পাকাইছে। গভর্নমেন্ট বলতে ঐক্যমত্য কমিশন পাকাইছে। যে কথাটা বললেন যে একটা সিগনেচার হয়েছে রে ভাই, আপনি এটা পাল্টান কীভাবে? আপনি ইচ্ছে হলে আপনি পাল্টাই দিলেন, এবং পাল্টাই দিয়ে ওনারা কিন্তু আবার উড়াল দিছে। আলী সাহেব তো উড়াল দিয়ে চলে গেছে, ঘরের পাখি ঘরে ফিরে গেছে। তাহলে এখন এটা দায়িত্বটা কে নেবে? এই কমিটির চেয়ারম্যানকে ডক্টর ইউনূস। উনি মানেন আর না মানেন, উনি তো চেয়ারম্যান। উনি বলবেন আমি কিছু যাই না, যাই না বলে তো হবে না। কাজে উনি তো মেইন লোক, তো উনি জানেন না ওনার কমিটি কি করছে? উনি কেউ জিজ্ঞাসা করছেন কি হচ্ছে জিনিসটা? বিএনপি যে বলেছে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এটা তো 100% কারেক্ট। তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যে জিনিসটা নাকি উনি পাকাইছেন, ওনার কমিটি পাকাইছেন, এর সমাধান পলিটিক্যাল পার্টিগুলি কীভাবে করবে? এই প্রবলেম তো পলিটিক্যাল পার্টিগুলি বাড়ায় নাই। পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টিগুলো ওখানে বসে সিগনেচার করলো, যদি ওইটাই হুবহু থাকে, সেটাই যদি এরা অস্বীকার করতো এখন, তাহলে আপনি ওদেরকে বলতে পারতেন যে আপনি ওখানে সাইন করে আসছেন, কে কেন করেন না। ওরা তো বলছেন যা সাইন করলাম তা তো পাইলাম না। তো এটা তো হবে না। এখন কি হচ্ছে দেখেন, এখন কি হচ্ছে, এখন বিএনপি বলতেছে যে গণভোটই হবে না। আজকে শুনলাম তো বিএনপি বলে কিসের গণভোট, মেজর হাফিজ তো বলে দিছে। কি কারণে বলতেছে? এই সমস্ত হাঙ্কি পাঙ্কির জন্য বলতেছে। তো এটা তো ঠিক হয় নাই। এটা কি ছেলে খেলা নাকি রে ভাই? এতগুলি পলিটিক্যাল পার্টি, আবার আপনি 30টা ধরলাম, 30টা পলিটিক্যাল পার্টি, এরাই সব না, এর বাইরেও জনগণ আছে কিন্তু। তারপরে ওনাদের নিয়ে আপনি বসছেন, বসার পর সবাই মিলে একটা জায়গায় আসছেন, আসার পর এটা মানেন। মানলেও কিন্তু আমি আপত্তি করতাম যে না, আমি এটা মানি না, কারণ আমি পাবলিক, আমি বলতেই পারি, তাই না? কিন্তু সেইটা যেটা আপনার মাইনে আসছেন, একসঙ্গে বসছেন, এতদিন যে আলোচনা করছেন, সেই জিনিসটা যেটা সিগনেচার করলেন, সেইটাও আপনি রাখেন না। আরেক লোক কি আপনি এনসিপি, তারা সমালোচনা করে, তুই তো একটা সিগনেচারই ক্রস নাই। তার তো এটা কী বলে সারা যাক, সব মিলে এখন যে অবস্থা আসছে, এখন এটা কী হচ্ছে? মূল যে জিনিসটা, এখন যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট সমাধানের কোনো স্কোপ আমি আপাতত দেখি না। আমরা তো খবরের কাগজে দেখছি যে এখন তারা এক ধরনের এখন বলতে সরকার সরকারের থেকে সরকার তো কিছু করতে পারবে দুই না। দলের সাথে এক ধরনের সমঝোতা ওই যে করার চেষ্টা সিগনেচার করা করছে, ওর বাইরে একটা শব্দ কমানো সরকারি এখতিয়ারের মধ্যে পড়ে না, একটা শব্দ বাড়ানো সরকারি এখতিয়ারের মধ্যে পড়ে না। যদি সরকার করতে চায় আরেকবার সাইন করাইতে হবে। যেটা আপনি জনগণের সামনে ক্লিয়ার করছেন, ওপেন করছেন, এর বাইরে আপনি কীভাবে করবেন? এটা সরকার চাইলে কি সব কিছু করতে পারবে? তাহলে তো ঐক্যমত্য হবে না। আপনি তো জাতীয় ঐক্যমত্য কমিশন করছেন ভাই। যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে এই ঐক্যমত্য সংস্কার তো কিছু দরকার কি ছিল? সরকার শুরুতে বলে দিত যে আমরা এটা করবো, তা তো করে নাই। এখন এতগুলি লোক আপনি বসাইছেন, বসায় নিয়ে আলোচনা করাইছেন, করে নিয়ে একটা জায়গায় আসছেন, যে ফরম্যাটই হোক, সেই ফরম্যাটের মধ্যে ভালো আছে, মন্দ আছে, আপত্তি আছে, আমার আমি অনেক কিছু তো পছন্দও করি না। কিন্তু তারপরেও তো এতগুলি পার্টিকে আপনি এক জায়গায় দাঁড় করাইছেন, এক জায়গায় আইনে একটা ইয়েতে সিগনেচার করাইছেন, আর ওইখান থেকে আপনি চেঞ্জ করলেন কেন? কোন একটারে করলেন? কেন চেঞ্জ করেছে আপনার কি মনে হয়? চেঞ্জ করেছে, ও তো মতলবই খারাপ ছিল। ওই আলী রিয়াজ সাহেবদের মতলবই খারাপ ছিল। তারা এরকমই কিছু একটা চাইছে, এটা আওলা বাজে দিয়ে গেলাম, এই আওলার কারণে এখন কোনো কিছু হবে না, এখন ওটা হাউকা বাজবে, বলবে না তাহলে আমাদের আরও কিছুদিন থাকা দরকার। এছাড়া আর কি হইতে পারে? আমি তার কোনো ব্যাখ্যা পাই না। নির্বাচন বিলম্বিত করার জন্য আমি তো ওরকমই মনে করি। আমি তো আপনার কনফার্মে বলতে পারবো না, এই সংক্রান্ত কোনো প্রজ্ঞাপত্র জারি হয় নাই, কাজে এটা বলতে পারবো না। কিন্তু আমি মতলবটা এরকম দেখতেছি। জনাব মাহমুদুর রহমান মান্না, এই প্রসঙ্গে একদম ছোট করে জানতে চাই, কারণ আমার বিরতিতে যেতে হবে। আপনারও কি মনে হয় যে এটা সরকার কি এটা নির্বাচন পেছানোর জন্য করেছে? মনের কথা গোবিন্দ জানে, ওটা বলবো না। মানে এটা বলতে গেলে কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়ে বলতে পারবে। তো আসলে জানি না কেন করেছে, কিন্তু আমার কাছে মানে খুব ভদ্রভাবে যদি বলি তাহলে বলতে শিয়ার স্টুপিডিটি, এটা কেউ করে না। ধরা তো খেয়েছেন আপনি বদলেন কেন, যে কেউ বলতে পারবে, বলে তাকে ডকে দাঁড় করতে পারবে, তার কিছু জবাব দেওয়ার মতো থাকবে না, এবং তাই হয়েছে। এবং এরপরে তার এটা করতে পারবে না। এখন জিনিসটা কি হতে পারে, ধরেন আমরা যাই হোক না একটা সলিউশন চাই, তো আমি বলি কি সরকার ইমিডিয়েটলি অন্তত এই 3টা পার্টিকেই ডাকুক, তাহলে আমাকে নাই ডাকলো, কিন্তু ডেকে কথা বলে একটা সিলভার লাইন বার করতে হবে। অনানুষ্ঠানিক একটা আলোচনা সরকারের সাথে হচ্ছে, এরকম একটা খবর আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা বিরতি থেকে এসে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।
দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে কথা হচ্ছিল জনাব মাহমুদুর রহমান মান্না আপনার সঙ্গে, এবং যেই খবর আমি বলছিলাম যে প্রথম আলো এবং বিবিসি দুই জায়গায় আমি দেখেছি যে তারা বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের অনানুষ্ঠানিক আলোচনা চলছে। বলছেন যে কয়েকজন উপদেষ্টা নাকি যোগাযোগ করছেন, বিশেষ করে বিএনপি এবং জামায়াতের সাথে, এবং সরকার যেটি চিন্তা করছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার সেটি নিয়ে জামায়াত ছাড় দেবে, আর উচ্চকক্ষে পিআরের বিষয়ে বিএনপি ছাড় দেবে, সেটি সরকার পার্সু করছে। আপনিও বলেছেন যে সরকার কে দ্রুত রাজনৈতিক দলগুলোকে ডেকে কথা বলতে হবে, এর মধ্য থেকে পথ বের করে আনতে হবে, নইলে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, বিতর্ক বাড়বে। এখন সব দায়িত্ব সরকারের, সরকার এখন চালকের আসনে, অনুঘটকের আসনে নয়। সরকারকে আসলে এখন চালকের আসনে আছেন না? সবসময় সরকার চালকের আসনে, সবসময়। যেহেতু সরকারই অর্ডার করতে পারে, মানে সরকারের উপরে আপনি কনফিডেন্স দিচ্ছেন যে ইভেন প্রেসিডেন্টের অর্ডার চলবে না। যেহেতু বলা হচ্ছে যে এইটা সো কল্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট নয়, আমি এগ্রি করি ওটার সঙ্গে, কিন্তু এটা বলা হচ্ছে, এবং এই কারণে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উনি এই অর্ডারটা দিতে পারেন। তো কনফিডেন্স তো দেওয়া হয়েছে, এটাকে বিরোধিতা তো করছেন এখন। সেই দিক থেকে যদি দেখেন তাহলে এই পুরো জিনিসটা হ্যান্ডেল করেছে কে? প্রেসিডেন্ট তো আর করেনি, ওনারা হ্যান্ডেল করেছেন, ওনারাই এটা এন্ড আপ করবে, এটাই তো হওয়ার কথা। সেই অনুযায়ী তারা যদি প্রস্তাবটা দেয়, এইখানে আমি বলি বাই ডিকটেশন এটা হবে না। যে কথা ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি চাইবো যে সবারকে দিয়ে একটা ঐক্যবদ্ধের ভিত্তিতে করবো, যতদূর মিলবে ততদূর করবো, যা মিলবে না সেটা ভবিষ্যতের জন্য ছেড়ে দেবো। সেটা যদি করতেন তাও হতো, এখনও তিনি তাই করতে পারেন। 86টা পয়েন্টে আমরা একমত হয়েছি, 86টাই করবেন। কিন্তু যেটা আপনি বললেন প্রথম আলোর কথা বা বিবিসির কথা, ওটাতে ডিসেনশনের কী হবে? ডিসেনশনে মৌলিক কিছু বিষয় আছে, সেটা হচ্ছে মনে করছে তারা যে এক্সিকিউটিভের ক্ষমতা খুব ড্রাস্টিক্যালি কাট করা হয়েছে ওই প্রস্তাবের মধ্যে। কারণ সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো, একদম ইম্পর্টেন্ট পোস্টগুলো দেওয়া হয়েছে আপনার এই কনস্টিটিউশনাল কমিশনের উপরে। রাইট রঙে আমি বলছি না, এইটা বিএনপি চায় না, তারা মনে করে এইগুলো এক্সিকিউটিভের হাতে থাকা উচিত। আমাকে যদি ওপিনিয়নের কথা বলেন, আমি মনে করি যতদূর সম্ভব ব্যক্তিগতভাবে ব্যক্তির হাতে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত, না হলে আমরা ফ্যাসিবাদ থেকে বা স্বৈরতন্ত্র হওয়া থেকে মুক্তি পেতে পারবো না। এই ওপিনিয়ন নিয়ে পার্থক্য হতে পারে, সেটার ব্যাপারে বলা, এটা আলোচনা করতে হবে, কিন্তু এটা যে সমাধান করা যাবে না সেটা আমি মনে করি না। এইরকম আরও টিটবিটস আছে, ডিটিগ্রিটিস আছে, সেগুলো আলোচনা করে আমি মনে করি সবই সমাধান করা সম্ভব। এইটা কনফিডেন্সে নেওয়া উচিত। 8 মাস ধরে এতগুলো পার্টি আলোচনা করেছে, অ্যাটমসফিয়ার কখনো পড়ে যায়নি, এরকম কোনো বাইরের সিমটম আসে নাই যে ঝগড়াঝাটি হচ্ছে, গোলমাল হচ্ছে, আমরা পারবো না। শুধু থিওরিটিক্যাল ডিবেটগুলি আসছে, তাহলে সেই ডিবেটগুলো আমরা আলোচনা করে সমাধান করতে পারবো না কেন? আমি মনে করি ওই সিলভার লাইন বের করা সম্ভব, যিনি একটু বুদ্ধিমত্তার সঙ্গে মোটামুটি নিষ্ঠার সাথে এই কাজটা সম্পাদন করবেন, তিনি এখান থেকে জিনিসটা বের করে নিয়ে আসতে পারবেন। তাতে যেরকমভাবে প্রথম আলো লিখেছে বা বিবিসি লিখেছে বা বলেছে, ওইটা না হলেও একটা কিছুটার মধ্যে থেকে বেরোনো সম্ভব, এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। জি, জনাব মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই, অন্য একটি প্রসঙ্গে যেতে চাই। গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে তিনি এমপি ইলেকশন করবেন, এবং তিনি হঠাৎ করেই ঢাকা 10-এর ভোটার হয়েছেন। যদিও ঢাকা 10 থেকেও যদি উনি ইলেকশন করতে যান, ওনার ঢাকা 10-এ ভোটার হতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তিনি ভোটার হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকা থেকেই ইলেকশন করবেন। এবং বিএনপিও দেখা যাচ্ছে যে ওই আসন ফাঁকা রেখেছে। দুটো খবরকে একত্র করে অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি হয়তো তার জন্যই আসন ফাঁকা রেখেছে। আমার প্রশ্ন সেটি নয় যে বিএনপি তাকে আসন দিচ্ছে কি দিচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে একজন উপদেষ্টা যিনি এখনও ক্ষমতায় আছেন, এছাড়া আমি দেখলাম যে অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে তিনিও পদত্যাগ করে একটি দলের নমিনেশন নিয়ে তিনিও ইলেকশন করতে চান। সামনে আমরা বলেছিলাম ইতিহাসের সবচেয়ে সেরা ইলেকশন হবে, এরকম আমরা শুনতে চাচ্ছিলাম। সেই পথে কি এগোচ্ছে কিনা? সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তিনি এখনও সরকারে আছেন এবং তিনি বলছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে যেই ডিসিশন হবে উনি সেই ডিসিশন জানার পরে উনি আমাদেরকে জানাবেন উনি পদত্যাগ করবেন কি করবেন না, বা করলে কবে করবেন। উনি যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এটাকে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলাপ করে দিয়েছেন, এটা নিয়ে তো আমার সন্দেহ আছে। ওনার থাকা না থাকাটা সরকারের উচ্চ পর্যায়ে হতে পারে সিদ্ধান্ত, আমার কোনো সমস্যা নেই, কিন্তু উনি যে বলছেন আমি নির্বাচন করব, এটা কি ডক্টর ইউনূসের সঙ্গে আলাপ করে নিছেন? আমার তো ভাই সন্দেহ আছে। এই ভদ্রলোকটা হচ্ছেন কি, যেখানেই পা রাখছেন সেখানেই ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং আনফর্চুনেটলি আলোচনাগুলো পজিটিভ আলোচনা হচ্ছে না, এবং উনি এটা এনজয় করছেন সামহাও। বাংলাদেশে এত
এত আলোচনার মাধ্যমে কেউ ভোটার হয়েছে এই প্রথম দেখলাম। এর আগে কোনোদিন দেখি নাই যে একদম ভোটার হওয়ার সময় এত মিডিয়া কভারেজ পায়। উনি যখন একটা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হতে যান তখন ওটা মিডিয়া কভারেজ পায়। বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু এত ভাগ্য নিয়ে মনে হয় এই দেশে কেউ জন্মগ্রহণ করেন নাই। খালি ওনার ভাগ্যটা আমি দেখতে চাই নির্বাচনের ফল ঘোষণার সময়। ইলেকশন করুন, আল্লাহ রহমত, ওই এলাকার আমিও ভোটার, আমিও ধানমন্ডি এলাকার ভোটার, কাজেই আমি একটু দেখতেও চাই যে উনি কেমন ভোট টোট পান। যদি স্বতন্ত্র কি হয়, স্বতন্ত্র ইলেকশন করলে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি লিখে রাখতে পারেন। যদি স্বতন্ত্র ইলেকশন করে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি নিশ্চিন্ত থাকেন। যাক, সেটা অন্য হিসাব। কিন্তু কোশ্চেনটা হলো কি, একটা সরকার তারা নির্বাচন করতে চাচ্ছে এবং তাদের আকাঙ্ক্ষা হলো ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করা। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, একটা সাধারণ স্বাভাবিক নির্বাচন করার বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা হলো কি আমরা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন চাই। এই কথাটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এই মান্না ভাই সহ সবাই ওনারা গত 14 বছর ধরে বলে আসতেছেন। সেই প্রত্যাশার সঙ্গে ওনার কর্মকাণ্ড এবং ওনার সরকারের কর্মকাণ্ড একদমই মিলে না, একদমই মিলে না। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি, যে যিনি নির্বাচনের সময় ক্ষমতায় থাকবেন, অথবা নির্বাচনের সময় মানে কি খালি নির্বাচনের দিন না, কিন্তু পুরো নির্বাচনটা পরিচালনা হবে, যে প্ল্যান হবে যে সমস্ত যে সরকারের আমলে, সেই সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, ওনাদের কোনো দল থাকবে না। নির্বাচনের বাকি আছে আর 3 মাসের 3 মাস, এবং খুব মানে ভেরি মাছ আমাদের দেশে এই মুহূর্তে কিন্তু নির্বাচনী কর্মকাণ্ডই চলছে। আপনার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই ঘোষণা যেদিন ডক্টর ইউনূস দিলেন ওই দিন থেকে কিন্তু নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, বেসিক্যালি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো সেরকম একটা সরকারের উপদেষ্টা, আমি তো মনে করি যে এই সরকারের 2 জন উপদেষ্টার কারোরই নির্বাচন করা উচিত না। এর আগে যিনি ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, ওনারও নির্বাচন করা উচিত না ওনাদের, কিন্তু তারা নির্বাচন করতেছেন এবং বেশ বলে কয়ে করতেছেন। কিন্তু তো এই সরকারের তো নিরপেক্ষতা থাকছে না। এবং আমি মনে করি ডক্টর ইউনূস যদি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিতে চান, ওনার উচিত হবে নির্বাচনের আগেই রিজাইন করা। কারণ এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করার সমস্ত যোগ্যতা হারাইছে, এটা আমি পার্সোনালি মনে করি। এবং ওনারা এই নির্বাচন করতে পারবেন না। তো উনি রিজাইন করলে কি সমস্যার সমাধান হবে না? নতুন সরকার আসবে যারা কি নির্বাচন পরিচালনা করবে, এটা সমস্যাটা কি? উনি নির্বাচন করার যোগ্য না, কারণ ওনার একজন উপদেষ্টা বলছে আমি নির্বাচন করবো, তাহলে উনি কিছুই করেন না। আমরা একটু এই বক্তব্য নিয়ে জনাব ফয়েজ আহমেদ আপনার কাছে যেতে চাই। যেই অন্তর্বর্তী সরকারের আন্ডারে ইলেকশন হবে আর 3 মাসের কম সময় বাকি আছে, সেই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এখন তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি ইলেকশন করবেন এবং এখনও তিনি সরকারে আছেন। এতে করে কি সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়? আপনার কি মনে হয়? দেখুন, আপনার উপদেষ্টা পরিষদ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে সমস্ত উপদেষ্টারা শুধুমাত্র যে জনাব আসিফ সজীব